নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক আসনের বিজেপি প্রার্থী, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাকি কোট আনকোট কুকথা বলেছিলেন। কি বলেছিলেন আপনারা অনেকবার শুনেছেন, সে নিয়ে আর কোনো প্রশ্নে যাচ্ছি না। তারপর তাকে শোকজ করেছিল নির্বাচন কমিশন। তিনি শোকজের উত্তর দিয়েছেন, তাতে সন্তুষ্ট হতে পারেনি এই নির্বাচন কমিশন। তারপর নির্বাচন কমিশন তাদের যা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী একটা অর্ডার জারি করেছেন যে 24 ঘন্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো প্রচার করতে পারবেন না। কথা হচ্ছে, অন্য প্রার্থী হলে না হলে চুপচাপ মেনে নিতেন তিনি নির্বাচন কমিশনের আদেশ মনে করে, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আইনের একজন মানুষ। তিনি বিখ্যাত বিশিষ্ট আইনজীবী তো বটেই, তারপর কলকাতা হাইকোর্টের প্রখ্যাত বিচারপতি ছিলেন, অবসর নিয়েছেন সম্প্রতি। তিনি তো সব কথা মুখ বুঝে মেনে নেবার পাত্র নন, তিনি মেনে নেননি। তিনি স্পষ্ট পরিষ্কার বলেছেন যে যদি আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ছিল, তাহলে প্রথম কথা হচ্ছে যে সেটা তারা শোকজ করে আমাকে জানতে চেয়েছেন, শোকজের জবাব আমি দিয়েছি। কিন্তু তারপরে যে চিঠিটা এসেছে, অর্থাৎ তাকে যে প্রচার করতে বারণ করা হয়েছে, এইটুকু অবধি ঠিক ছিল। সেখানে যেটা বলবার চেষ্টা করেছে নির্বাচন কমিশন, যে আপনি যে পদমর্যাদার বা আপনার শিক্ষা দীক্ষা যা, তাতে এই ধরনের বক্তব্য, ন্যক্কারজনক বক্তব্য আপনার মুখে শোভা পায় না। আপনি নারী জাতিকে অপমান করেছেন, অবমাননা করেছেন, সুতরাং এটা অবমাননাকর ইত্যাদি বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন, গঙ্গোপাধ্যায় গুলিয়ে যাচ্ছে মাঝে মাঝে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি তিনি স্পষ্ট বলছেন যে আমাকে ওই পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার আচরণ নিয়ে যে বক্তব্য রাখবার চেষ্টা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেটাতে আমারই মানহানি হয়েছে এবং ওটা আমার সম্মানহানির পক্ষে যথেষ্ট। ওটা অবমাননাকর। আমি কি করব, কি আচরণ করব, সেটা কখনো নির্বাচন কমিশন আমাকে বলে দিতে পারে না। তিনি আইনের লোক, তিনি নিশ্চয়ই বিষয়টা বুঝেন, জানেন। এবং শেষমেশ তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তিনি সেখানে গিয়ে মামলা করেছেন আজকে দুপুরে। আমি প্রথমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য শোনাবার আগে শুভেন্দু অধিকারী অত্যন্ত বিস্ফোরক কথা বলেছেন। আপনারা জানেন তার বাড়িতেও গতকাল কি ঘটনা ঘটেছে, সেটা নিয়ে তিনি একটু উত্তেজিত রয়েছেন, স্বাভাবিক ব্যাপার। তিনি কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সেটারও। পাশাপাশি এই বিষয়টা নিয়ে তাকে যখন প্রশ্ন করা হয়, তিনি কড়া ভাষায় জবাব দিয়ে বলেছেন যে মমতা ব্যানার্জির মুখটাকে সেলাই করে দেওয়া দরকার আগে নির্বাচন কমিশনের। তার কারণ তিনি আর তার ভ্রাতুষ্পুত্র তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তারা যা যা বক্তব্য রাখেন তাদেরও ছাড় দেওয়া উচিত নয় নির্বাচন কমিশনের। আগে আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারীর বক্তব্য, তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি গোটা বিষয়টা পরিষ্কার করে ব্যাখ্যা করে বলেছেন, সেটাও আপনাদের জন্য থাকবে, শুনুন আগে। নিষেধাজ্ঞা, মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত ইলেকশন কমিশনে। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মা বোনেদেরকে যে ভাষায় তাদের রেট কত বলেছেন, ভাইপো বলেছে 2000 টাকার রেট, তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না? আমরা এটা স্বীকার করে নিলাম, ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানা উচিত। 24 ঘন্টা তিনি অফিসে বসে কাজ করবেন, বাড়িতে বসে কাজ করবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর ক্ষেত্রে হওয়া উচিত। মাননীয় অভিজিৎ গাঙ্গুলি নিজে থেকে কিছু বলেননি। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মহিলাদের রেট বেঁধে দেওয়ার কথা বলেছিলেন 2000 টাকা, তার প্রত্যুত্তরে উনি বলেছেন দাদা আজকে আপনাকে নন্দীগ্রাম ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জির মুখটাকে সেলাই করা আগে। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, সব সন্ন্যাসীরা খারাপ, গেরুয়া বসন পড়লেই খারাপ, এসব কথা বলেও তারা যে সম্মানহানি আমার করেছেন, এই নোটিশ নয়, এই অর্ডারটা দিয়ে এবং সেটা তাদের এতে ওয়েবসাইটে তুলে দিয়ে তার লিগ্যাল কনসিকুয়েন্সেস আছে এবং দেখা যাক তারপর লিগ্যাল কনসিকুয়েন্সেস কিছু হয় কি না, কোথায় কি হয়
সেটা আমি এক্ষুনি বিশদে কিছু বলছি না, ভবিষ্যতে হয়তো বলবো। এবং সেখানে ওই মন্তব্যগুলো আমার মনে হয়েছে আগে থেকেই সিদ্ধান্তটা নেওয়া ছিল। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি দেখলাম যে আমার ওপরে একটা আদেশ দেয়া হয়েছে। তো এটা সম্বন্ধে আমার খানিকটা সন্দেহই তৈরি হয়েছে, এই কারণে যে যখন আমাকে নোটিশটা দেয়া হয়েছিল, একটা নোটিশ আগে দেয়া হয়েছিল, আমি গতকাল তার রিপ্লাই দিয়েছিলাম, আজকে আমি আদেশ পেলাম। সেই নোটিশ যখন দেয়া হয়েছিল সেই নোটিশেই কতকগুলো মন্তব্য করা হয়েছিল আমার মন্তব্য সম্বন্ধে। সেই মন্তব্যগুলো আমাকে না শুনেই কিভাবে করা হলো সেই সম্বন্ধে আমার মনে অত্যন্ত একটা বড় সন্দেহ দেখা দিয়েছিল। যদিও সে সম্বন্ধে আমি তখন কিছু বলিনি, কিন্তু এখন আমাকে বলতেই হবে, যেহেতু এখন এটার প্রতিটা লাইন স্ক্যান হবে বাই ডিফারেন্ট অথরিটিস। আশা করি ওনারা নিজেরাও করবেন এবং অন্যান্য আইন আদালত যারা আছে তারাও করবেন। তো এইটা হবে এবং সেখানে ওই মন্তব্যগুলো আমার মনে হয়েছে আগে থেকেই সিদ্ধান্তটা নেওয়া ছিল। যখনই অভিযোগটা করা হয় তখনই একটা সিদ্ধান্ত খানিকটা নেওয়া ছিল, যে সিদ্ধান্তটা রিফ্লেক্টেড হয়েছিল এই নোটিশে। ঠিক আছে, তো আমরাও তো আমি তো বিচারপতি হিসেবে বা তার আগে আইনজীবী হিসেবে অনেক শোকজ নোটিশ পেয়েছি। তো সেখানে এইভাবে কিছু লেখা কখনো দেখিনি, এরকম থাকে না। এখানে শোকজ এই ঘটেছে, তুমি উত্তর দাও। তো সেখানে কিছু কমেন্ট করা হয়েছিল, কিছু অবজারভেশন করা হয়েছিল, যেটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। এখানে আমি আমি অ্যাজ এ হোল কমিশনকে বলছি না, এটা কমিশনের অফিসার যারা থাকেন, কেউ কেউ হয়তো অফিসার আছেন যারা কোনোভাবে প্রভাবিত হয়ে থাকতে পারেন, না হলে এই ধরনের নোটিশ হয় না। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আমি কালকে যে উত্তর দিয়েছিলাম ইলেকশন কমিশনকে, সেই উত্তরে আমি বলেছিলাম যে আমি এখন প্রচার কাজের মধ্যে আছি, ফলে আমি খুব বিশদে লিখতে পারছি না, সংক্ষেপে লিখছি। তাই যদি প্রয়োজন হয় তাহলে একটা সাপ্লিমেন্টারি রিপ্লাই আমি দিতে চাই। আর তৃতীয় বলেছিলাম যে একটা পার্সোনাল হিয়ারিং দেওয়া দরকার। তারা কোনো অপরচুনিটি আমাকে দেননি। একটা পার্সোনাল হিয়ারিং দেওয়াই যেত ওভার ভিডিও কনফারেন্সিং, কালকে যে কোনো সময়, কালকে সারাদিনে বা আজকে সকালেও, সেসব তারা কিছু করেননি। তারা সোজা সিদ্ধান্তে এসছেন। সেই জন্যেই আমি অ্যাজ এ হোল কমিশনকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু তাদের কিছু কিছু অফিসারদের কাজকর্ম সন্দেহের ঊর্ধ্বে নয় বলে আমি মনে করছি। তারা হয়তো কোনোভাবে হয়তো প্রভাবিত হয়েছেন, ইনফ্লুয়েন্সড হয়েছেন, এটা আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে। শুনলেন বিচারপতির বক্তব্য, প্রাক্তন বিচারপতি। কিন্তু আইনের সমস্ত দিক তিনি কিন্তু বোঝেন। আপনার আমার মতো সাধারণ লোক তো নন, যা ইচ্ছা তাকে বুঝিয়ে দেওয়া যাবে না। সুতরাং তিনিও মামলা করেছেন। দেখা যাক তিনি যে কারণটা দেখিয়েছেন বা বলার চেষ্টা করেছেন সেটাও কিন্তু সঙ্গত। আপনি শোকজ করেছেন, কারণ জানতে চেয়েছেন, উত্তর দেওয়া হয়েছে, তার বদলে আপনি একটা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন, ব্যাস সেটুকু ঠিক আছে। আপনি আপনার আচরণ নিয়ে প্রশ্ন করবেন? আপনার মতো শিক্ষিত লোক, আপনার পদমর্যাদার মানুষ, আপনি এরকম বলেছেন ইত্যাদি বলার তো দরকার পড়ে না। ওই জন্য উনি বলবার চেষ্টা করেছেন যে প্রভাব খাটানো হয়েছে কোনোভাবে, এই আর কি। প্রিয় দর্শক, কি বলবেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নিশ্চিতভাবে পরের প্রতিবেদনটা খেয়াল রাখবেন, ওটা আমরা নিশ্চিতভাবে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে এই অপদার্থ সরকারের অপদার্থতায়, সেটা নিয়ে কথা বলবো নিশ্চয়ই। সঙ্গে থাকবেন।